প্রতি 100 জনে 164 জন ভোটার হয় কি করে, প্রশ্নটা এখানেই। আমি মৌমিতার কাছে যাব, তবে তার আগে পরের গ্রাফিক্সটা একটু দেখাবো, যে বিস্ফোরক তথ্য আপনাদের দেখাবো বলেছিলাম। মৌমিতা, 2002 থেকে 2011-তে জনসংখ্যা বেড়েছে 13.84%, প্রায় 14%। ভোটার বেড়েছে 22.89%। তাহলে ভোটার বাড়ার অনুপাতটা মানে কি অদ্ভুতভাবে 98%-এর বেশি, 98.44। এবং তারপরে 2011 থেকে 2024-এ যদি আমরা জনসংখ্যা দেখি, জনসংখ্যা বেড়েছে 13.06%, কিন্তু ভোটার বেড়েছে 34.78%। ভোটার বাড়ার অনুপাত 163.99, মানে অবিশ্বাস্য। যেটা আমরা শুরুতে বলছিলাম যে 100 জনের মধ্যে 164 জন, মানে এটা কিভাবে সম্ভব, যে কিভাবে এটা হয়। এবং 2011-তে একটা ইলেকশন ছিল, সেটা হচ্ছে বিধানসভা, যেখানে এ রাজ্যে পালাবদল ঘটেছিল। এবং 2024 সালে আরেকটা ইলেকশন ছিল, যেটা হচ্ছে লোকসভা। তাহলে এই জায়গাটায় যদি আমরা এই প্রশ্নটা এবার করি, যে এই যে এত হারে জনসংখ্যার তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে, তাহলে এদেরকে আনে কে, কে এনেছে? কারণ 2011-র বিধানসভা ভোটের পর থেকে এই চিত্রটা পুরো বদলে গেছে। এবং এই প্রশ্নটা এখন যদি ইলেকশন কমিশন করছে, এবং ইলেকশন কমিশন আজ তাক বাংলাও কিন্তু তুলেছিল 3 সপ্তাহ আগে, আমরা দেখিয়ে দেখিয়ে প্রথম 3 সপ্তাহ আগে আজ তাক বাংলায় এই সংখ্যাগুলোই একেবারে নির্দেশ করেছিলাম যে কিভাবে এই সংখ্যাগুলো পরিবর্তন হয়ে যায়। তার মানে এদেরকে আনে কে? 2011-র বিধানসভা নির্বাচনের পর থেকে এই সংখ্যাগুলো বদলে গেছে। তাহলে এদেরকে আনে কে, এবং এনে এদেরকে কি কাজে ব্যবহার করা হয়? মৌমিতা। হ্যাঁ, এবারে দেখো, এই যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, তারপরে নদিয়া, 24 পরগনা, মানে দক্ষিণ উত্তর বা দক্ষিণ উত্তর 24 পরগনা মেনলি, এইসব জেলাগুলোতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ তো বারবার ধরে প্রমাণিত অলরেডি হয়েছে। এবার দেখো, রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য বহু ক্ষেত্রেই তাদের ভোটার তালিকাতে নাম তুলে দেওয়ার কথাও আমি কিন্তু বারবার বলছি। এবং আগের দিনেই আমি একটা কথা বলেছিলাম যে PK সেনগুপ্তা কমিশন রিপোর্ট, যেটা কিন্তু আবারও বলছি যে যেটা অনেকেই বলবে দূর এসব কোনো কমিশন রিপোর্ট ছিলই না, কিন্তু আক্ষরিক অর্থে এটা হয়েছিল, যেটা কংগ্রেস গভর্নমেন্ট এবং তৎকালীন বামফ্রন্ট সরকার দুজনে মিলে এটাকে চেপে রেখে দিয়েছিল। এটাকে কখনো এরা করেনি, টেবিল করতে দেয়নি। কারণ তাহলে তখন বামফ্রন্টের জমানার যে দুর্নীতির সময়, মানে তখন যে আর কি ওই অনুপ্রবেশ না আটকানোর যে আর কি ভোট ব্যাংকের রাজনীতির জন্য যেটা করা হতো, সেটা সামনে চলে আসবে এবং কংগ্রেসেরও তাতে আর কি হবে। তো সেই কারণে তো যাই হোক, আমি অতটা পলিটিক্যালি ঢুকতে চাইছি না এই বিষয়টা, কারণ এটা কোনো পলিটিসাইজ করার বিষয় নয় বলে আমি এটারই কথা ওইটাতে বলছি না। এবার দেখো, তোমাকে রাজনৈতিক স্বার্থে যে হেরফের হয়েছে আমি সেইটা নিয়ে যদি বলি, তাহলে 2002 থেকে 2011-র সময় বামফ্রন্ট এবং তৃণমূল এই দুজনেই কিন্তু মানে তাদের ভোটার তালিকার নিয়ন্ত্রণটা করেছে তাদের রাজনৈতিক স্বার্থে। মানে পলিটিক্যালি ঢুকবো না বললেও সেই পলিটিক্যালি বারবার ঢুকে যেতে হচ্ছে, কারণ সত্যি কথা বলতে কি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে অনেক কিছুই করে থাকে। কিন্তু এই যে পপুলেশন হেরফের হয়ে যাচ্ছে, এটা আজকে মানুষ বুঝতে পারছে না, সরকার কোনো সরকার এটা বুঝতে চাইছে না যে এটাতে করে কিন্তু একটা বড় গণ আন্দোলন শুরু হয়ে যেতে পারে। যে প্রশ্নটা আমি এর আগেও করেছিলাম, যে আপনি লেবাননের সঙ্গে যখন একটা তুলনা করছিলেন, তখন এই প্রশ্নটা আগেও করেছিলাম যে অনুপ্রবেশকারী মানেই কি শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম? এই সংখ্যাটার মধ্যে তো হিন্দু অনুপ্রবেশকারীও নিশ্চয়ই রয়েছে, এবং সেটাকে কি বিজেপি ইউজ করছে না? দেখো, হিন্দুরা যারা আছে, হিন্দুদের যারা আছে তারা শরণার্থী, তো সেই সব শরণার্থী গুলোকে এখানে বিষয়টা বিজেপি বা তৃণমূল বা CPM বা কংগ্রেস নয়, এটা একটা জাতীয় সমস্যা। এবং এই জাতীয় সমস্যার মধ্যে আজকে যদি ধরো 20 জন অনুপ্রবেশ হয়ে থাকে, তাদের মধ্যে কিন্তু 18 জন সংখ্যালঘু এবং 20 জন আটকানোর দায় তো কেন্দ্রীয় সরকারের, স্বরাষ্ট্র মন্ত্রকের। হ্যাঁ, সেটা ঠিক কথাই, BSF আছে। কিন্তু দেখো, আমি ওই যে তখনই একটা কথা বললাম যে BSF এরও হয়তো অনেক সময় তাদেরও মানে তাদের হাজার সিকিউরিটি দেওয়ার পরেও অনেক সময় হয়ে যায়, এবং সেই জায়গাটাতে সিকিউরিটিকে আরো স্ট্রং করতে হবে। এবং যেটুকু অংশ এখন ফাঁকা আছে সেই জায়গাটা ফেন্সিং করানোর জন্য কেন্দ্র রাজ্য দুজনকেই হাত মেলাতে হবে। এখানেতে কোনো ইগো নিয়ে থাকলে রাজ্যেরও চলবে না, আর কেন্দ্রেরও কোনো ইগো নিয়ে থাকলে হবে না যে না হাম দিদি কো হেল্প নেই করেঙ্গে, এরকম বললেও হবে না। তো এখানে দুটো সরকারকেই হাতে হাত মিলিয়ে এগোতে হবে, যে আশা করি সেই সুদিন আমরা দেখতে পাবো বলেই ধারণা। তবে তোমাকে আমি আরো দুটো এক্সাম্পল দেব একটু আন্তর্জাতিক, তাহলে আরো চিত্রটা বুঝতে সুবিধা হবে।
ফিজি বলে একটা জায়গা আছে, একটা দেশ আছে, ওই 1987 সালে কি হয়েছিল, ওখানেতে ইন্ডিয়ান অরিজিনদের সংখ্যাটা এত বেশি বেড়ে গেছিল, তখন না মানে স্থানীয় ফিজিয়ান যারা আছে, ফিজির যারা আর কি নাগরিক, তাদের থেকে আমাদের ইন্ডিয়ান অরিজিনের সংখ্যা বেশি হয়ে গেছিল, এবং তখন নির্বাচনের ক্ষমতাটা তাদের হাতে চলে এসেছিল, এবং সেখানেতেও কিন্তু যেটা হয়, সেনা অভ্যুত্থান হয় এবং একটা মানে কি বলবো, একটা বিশাল ম্যাসাকার হয়। এবং আমাদের এখানে তো যে এরকম অবস্থাটা চলছে, যে একটা সময় দেখা যাবে যে সংখ্যালঘুরাই পুরো ভোট কন্ট্রোল করছে। দেখো এখানেতে এইগুলো আলোচনা করা মানে এমনটা একেবারেই নয় যে তাদেরকে আমরা অপমান করছি বা কিছু, এটা একটা সামগ্রিক অব্যবস্থা তৈরি হয়েছে, যেটা আমরা সবাই মিলে চেষ্টা করছি যে কিভাবে জিনিসটাকে একটা স্থিতিশীলতার জায়গায় আনা যায়। কারণ এটা তো সত্যি কথা, একটা ভোট একটা বিশাল ব্যাপার। মৌমিতা, তাহলে কি এরকম কোনো ইঙ্গিত আপনি করছেন? কারণ ফিজিতে প্রচুর ভারতীয়ের বাস, প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপের কথা আপনি বলছেন, এবং সেখানে ভারতীয় প্রাইম মিনিস্টার চলে এসেছিল, তাহলে কি এখানেও সেই রকম কোনো রকম পরিবর্তনের ইঙ্গিত আপনি করলেন? দেখো পরিবর্তন বলতে আমি তখন যে কথাটা বলতে বলতে কেটে গেল, তো বিষয়টা হচ্ছে যে আজকে ভোট এই জন্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা ইলেকশন দিয়ে একটা সরকার গঠন হয়, আর একটা সরকার যদি ভুল সরকার গঠন হয় তাহলে কিন্তু সেটা গোটা দেশ সাফার করবে। সেখানে কে আমার সিএম, কে আমার পিএম, তখন কিন্তু আমরা আর এই জায়গাটা দেখার জায়গাতেই থাকবো না ইন্দিরা, ট্রাস্ট মি। একটা বিশাল কাণ্ড সৃষ্টি হবে এবং আজকে ভারতবর্ষ পুরো ভেঙে পড়বে, যতটুকু তৈরি হয়েছে মানে পুরোপুরি কোলাপস করে যাবে। এবং শুধু এটা ফিজি বলেও না, সোভিয়েত ইউনিয়নেও এটা হয়েছিল, যেটা তোমার লাটভিয়া, ইস্টোনিয়া, লিথুয়ানিয়া, যেটা আমরা বলি বাল্টিক অঞ্চল, ওখানে এই ঘটনাটা ঘটেছিল, যে এতটাই রাশিয়ান যারা আর কি অভিবাসী, তাদেরকে এমন ভাবেই বসিয়ে দেওয়া হয়েছিল যে স্থানীয় জনসংখ্যার অনুপাত বদলে যায়, এবং স্বাধীনতার পরে সেই মানে এটা ভীষণ ভাবে জনসংখ্যা বদল হয়ে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলে পরিণত হয়ে মানে পুরো ডিস্ট্রাকশন একটা ঘটতে থাকে। তো আমি একেবারেই চাইবো না যে আমাদের দেশেও এরকম হোক, যার জন্য এটা মানে আমরা আরো বেশ কিছু তথ্য আমাদের কাছে রয়েছে মৌমিতা, সেইগুলো দেখাই এবার, যে এই যে কিভাবে এই প্রশ্নের উত্তরটা কিভাবে আমরা পাবো এবং কাদের কাছ থেকে এই সোজা প্রশ্নের উত্তরটা আমাদের কাছে আসবে। তিনটে প্রশ্ন পরপর, প্রতি 100 জনে 164 জন ভোটার থাকেন কিভাবে, জন্ম হচ্ছে যেখানে একজনের, সেখানে দেখা যাচ্ছে যে ভোটার হয়ে যাচ্ছেন 64 জন। এরা বাংলাদেশি নাকি এসআইআর ঘোষণার পর কি হয়েছে, 1 জুন থেকে 7 আগস্টের মধ্যে নতুন ভোটার কার্ডের আবেদন বেড়েছে 4 গুণ। মানে ভোটার কার্ড ছিল না এখনো পর্যন্ত সেরকম মানুষ রয়েছেন। এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যে মানে এরা কিন্তু সবাই জাস্ট 18 বছর হয়েছে, ব্যাপারটা এরকম নয়। দেখা যাচ্ছে 18 থেকে এদের বয়স আরো অনেকটা বেশি, কিন্তু তারপরেও তারা ভোটার কার্ডে আবেদন এতদিন করেননি। যখন এসআইআর এর একটা বিষয় সামনে আসছে তখন দেখা যাচ্ছে যে এরা ভোটার কার্ডের জন্য আবেদন করছেন। এবং কেন আমরা এই বিষয়টাকে সন্দেহজনক বলছি, 100 জনে 78 জন ভোটার হলে সেটা স্বাভাবিক, সেটা নির্বাচন কমিশন বলে, নির্বাচন কমিশন এই তথ্যটাই মানে, কিন্তু প্রতি 100 জনে 164 জন ভোটার থাকেন কি করে?